হ্যালো স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার নতুন একটা অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইএসসি সিলেবাসের অন্তর্গত মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের 7ম পর্বটি। তোমাদের যদি এরকম নতুন নতুন অডিও শুনতে ভালো লাগে বা তোমরা যদি আমার অডিওটা ভালোবেসে শোনো, তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো এবার গল্পে প্রবেশ করি। না না না, কতবার বলবো, কোনোইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন? হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরটা পাশের দিকটা বেঁকে তেউড়ি শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ, আমাকে দেখ, তোর কোনোইটা কেন বাঁক খাচ্ছে না, বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলছিস দেখছি। ওভাবে নয়, পরিষ্কারভাবে স্রোত করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাতটা যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ডুববে। যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনও একটা জিনিসও ঠিকমতো করতে পারলি না। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে। এখন 8:30 বাজে। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো? হচ্ছেই তো। কিছু হয়নি। যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কী করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেবো। কোনি বলল, দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। ক্ষিতীশ বলল, উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কোনো কথা বলল না। এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। তারপর ক্ষিতীশ বলল, খিদে তো পাবি। ভাবছি 2 ডিম, 2 কলা আর 2 টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখল, প্রায় 1 টাকার ধাক্কা আজ থেকে। ক্ষিতীশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? কোনি বলল, এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরও খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর যখন জেনে শুনেই এই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্য চরিত্র চাই, গোড়ার রোগ চাই। নাম, দাঁড়িয়ে আছিস কেন? 2 ডিম, 2 কলা, 2 মাখন টোস্ট। যন্ত্রণা কী জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে
লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না। তারপর ক্ষিতীশ বলল, ঠিক আছে, কোনোই অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কে হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমলদিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে। বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপোলোর নাম্বার খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলি পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারে ক্লাবের বারান্দার বেঞ্চে বসে দুটি লোক তেলেভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপোলোর ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত ছিল। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করল। বেলা বলল, খিদ্দার আবিষ্কার। শুনিসনি হরিচরণদা কি বলেছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে? ও তো এখনও হাতে টান দিতেই শেখিনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাকস করে কথা শোনাবে ও আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব। দুজনে আর একবার কনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে এসে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। ও ক্ষিতীশবাবু, আপনাকেই খুঁজছি। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা, কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছাতে হবে। বিষ্ণুধর বলল, গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলব। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়ল। খাবারের কি হবে? ও তোর ডিম কলা না? ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করল, কে মেয়েটা? ক্ষিতীশ হেসে বলল, আমার ভবিষ্যৎ। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্টু কুঁকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিও। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেললেন? ক্ষিতীশ বলল, তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কি না আমি তা জানি না। ওই অমনি তেরা ব্যাকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তার রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে
আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসাবে কোনো কিছুই সে জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসাবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়ার পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়া বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু দেয়। এই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেপস্টিক ধরনের তো, কিন্তু ভারত বা বাংলায় তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুরই জন্য লড়তে হবে। গণতন্ত্রের এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসাবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসাবে হ্যাঁ চাই। আর আমি সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা তো পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশুখুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট খেলোয়াড়দের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি, অস্ট্রেলিয়ার কথা উঠলে সবার আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আমরা সবাই শুনেছি। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলেমেয়েদের কাছে একজন হিরো সে সাঁতারুই হোক আর সেনাপতি হোক আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীতে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটারদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। যা খুশি বলুন, কিছু আসে যায় না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলেই যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, ঘরের চালও যদি হয় তাও। আমরাই বাধ্য করি তাদের উচ্চবৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এই সব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন। খুব কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত দেবেন। তারপর বিষ্ণুধর বলল, তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এজন্য নিশ্চয়ই ফ্রি দেব। তারপর ক্ষিতীশ বলল, ফ্রি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে। আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা, আমি দেখবক্ষণ। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর
রান্না চাপিয়ে দিল। উঠানের দেয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাঁচবালিশের মতো চটের থলে 10 বালি নিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? ক্ষিতীশ বলল, কোনির জন্য। লীলাবতী বলল, কে কোনি? তারপর ক্ষিতীশ বলল, একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকড়া মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে। তোমাকে এনে দেখাবো। ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না। ভাবছি এখানেই ওর খাবার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেলোয় গিয়ে দেখলো কোনি আসেনি। পরের দিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1টা করে টাকা দেবেন? ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কোনি বলল। কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেলল। কোনিও হাসল। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। তারপর ক্ষিতীশ বলল, তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজা পাইয়ে দিই, তারপর দেখব জলে নাবিস কি নাবিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনল, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিলিস, তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কোনির চোখ দুটো সরু হয়ে এলো। মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরব না। আমার রং কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কোনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দুটো চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়। আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। ক্ষিতীশ, চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে 2 হাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? BAS এর সিলেকশনে কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এসবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপেলোর আর্থিক অবস্থাও ভালো না। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস? প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়ে গেল বিষ্ণুধরকে। বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা, BASA থেকে আউট হয়েছ বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ টেস্ট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে উঠে বলল, জেনে রাখ, এবার অ্যাপেলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই 2টো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো।
ওরা জেনে রাখ সামনের বছরে জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতীশ আবার কনির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে। বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওটার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরই ভাবল এখন আর ওদের পক্ষে আদ্যিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা যদি হরিচরণকে বলে দিতে পারে, হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে ক্ষিতীশ ডাকল কনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলেছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এই রকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি। আর কিক করার সময় যতটা না নিচের দিকে তার থেকে পিছন দিকে পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে শোল্ডার সাঁতার কেটে 4টে গোল জিতেছে টোকিওর। আবার কর 6 বিট, 1 চক্কর হাত পাড়ি আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কী রে? আসতে বলিস একদিন, দেখে যাক কেমন তুই শিখছিস। কোনো জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখে আসতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করছি। ভিটামিন কী লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেলটা যদি পারি তো টেস্ট করাবো। ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। 1 টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদ্দা, আরও 2 টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় টাকা দিতে হবে না। টাকা কিসের জন্য? ভুরু কুঁচকিত হলো ক্ষিতীশের। চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরও 2 টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসের জন্য ব্যয় হয়। ঘণ্টাখানেক পরেই ক্ষিতীশ হাজির হলো কনিরের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে, একদৃষ্টে জানলার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইরা আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা হাঁকিয়ে দিতে কমল তাকায়, অবাক হলো এবং উঠে বসে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলেছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নাবিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেঁষে বসল। কি হয়েছে? ইনফ্লুয়েঞ্জা। মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? ক্ষিতীশ জিজ্ঞাসা করল। কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কী শিখল। খুব রোখা মেয়ে, যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম একটু চঞ্চল ছটপটে থাকে, মন বসলে আবার মনে হয় ও কিছু একটা পারবে। তারপর কমল বলল, একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো ভাবছি। কথাবার্তা বলেছি, 60 টাকা দেবে। কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখল। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে। আপনি বলেছেন ওর হবে। ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কী রে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো।
ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। উনি মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? উনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আমি আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব।